নিউজ রুম থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রিশাদ হাসান। আমরা চলে যাব তার কাছে। রিশাদ, যেরকমটা বলছিলাম, ইনকিলাব মঞ্চের মুখপাত্র আর নেই, এই বিষয়ে আপনার কাছে সবশেষ কি তথ্য আছে জানাবেন আমাদের। সাদিয়া, ধন্যবাদ আপনাকে। সাদিয়া, ঠিক যেমনটা আপনারা জানেন যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা ৮ আসনের প্রার্থী ছিলেন শরীফ ওসমান হাদী এবং 1993 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং আজকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। ইনকিলাব মঞ্চের সঙ্গে আমরা কথা বলে যতদূর জানতে পেরেছি যে শরীফ ওসমান হাদীর আজকে একটি অপারেশন হবার কথা ছিল এবং পারিবারিক সম্মতির ভিত্তিতেই আসলে এই অপারেশনটি করবার কথা ছিল, কিন্তু তিনি ইন্তেকাল করেছেন। এবং আমি যদি আপনাকে একটু ওসমান হাদী কিভাবে আলোচনা এলেন বা তার রাজনৈতিক জীবন আসলে কিভাবে তৈরি হলো সে সম্পর্কে যদি একটু শুরু থেকে বলি, যে ঝালকাঠির নলসিটি এলাকায় তার জন্ম এবং সেখানেই তার বেড়ে ওঠা এবং সেখানে মূলত মাদ্রাসার ছাত্র ছিলেন শরীফ ওসমান হাদী এবং পরবর্তীতে কিন্তু তিনি আলিম পাশ করেন এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি ভর্তি হন রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। এবং বিশেষ করে তিনি আলোচনায় এসেছিলেন জুলাই আন্দোলনের সময় এবং জুলাই আন্দোলনের সময় তিনি রামপুরা বাড্ডা এলাকায় তিনি সমন্বয়কের ভূমিকায় কাজ করেছেন এবং জুলাই আন্দোলনের সামনে থেকে তিনি নেতৃত্বও দিয়েছেন এবং সেই থেকেই কিন্তু আসলে শরীফ ওসমান হাদী বেশ জনপ্রিয় হয়ে ওঠেন, বিশেষ করে ছাত্র জনতার কাছে এবং সাধারণ মানুষের কাছে যারা আসলে স্বৈরাচার বিরোধী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সঙ্গে সংযুক্ত ছিল এবং সম্পৃক্ত ছিল তাদের কাছে। এবং পরবর্তীতে কিন্তু তিনি এই জুলাই যোদ্ধা যারা ছিলেন তাদের দাবির ভিত্তিতে তাদের অধিকার আদায়ের জন্য ইনকিলাব মঞ্চে একটি কালচারাল প্ল্যাটফর্ম তৈরি করেন এবং সেই সঙ্গে কিন্তু আধিপত্যবাদ বিরোধী আন্দোলনও তিনি শুরু করেন এবং তিনি এই ইনকিলাব মঞ্চের যে আসলে মূল উদ্দেশ্য ছিল যে আসলে জুলাই যোদ্ধাদের দাবির অধিকার রক্ষা, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা এবং একই সঙ্গে আধিপত্যবাদ বিরোধী মুভমেন্ট কিন্তু আসলে তিনি করেছেন। এবং মূলত তার রাজনীতির যে মূল ধারা, তিনি কিন্তু আসলে সংসদ সদস্য নির্বাচন অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনের প্রার্থী হতে চেয়েছিলেন এবং সেই ঘোষণাও তিনি দিয়েছিলেন। এবং মূলত ফেসবুক পোস্টের মাধ্যমে এবং চা সিঙ্গারার যে আপ্যায়ন, সেই আপ্যায়নের মাধ্যমে তিনি কিন্তু আসলে জনসংযোগ করছিলেন। এবং তিনি যদিও পূর্ব থেকেই বিভিন্ন ফেসবুক পোস্ট এবং বিভিন্ন জায়গায় গণমাধ্যমে যখন কথা বলছিলেন তখন বলছিলেন যে নানাভাবে তার কাছে ফোন কল এবং অডিও বার্তার মাধ্যমে নানাবিধ হুমকি ওসমান হাদীকে দেওয়া হচ্ছিল এবং বলা হচ্ছিল যে পরিবারের সদস্যদের ক্ষতি করবার কথাও আসলে বলা হচ্ছিল। কিন্তু ওসমান হাদী কিন্তু সেই সময় জানিয়েছিলেন যে আসলে কোনো ধরনের হুমকি আসলে তাকে পিছু হটাতে পারবে না, তিনি আসলে তার কাজটি করবেন। এবং তিনি যেমন একদিকে অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করেছেন, অপরদিকে কিন্তু আবার তিনি স্বৈরাচার বিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন এবং একই সঙ্গে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের যে ফাঁসির রায় হয়েছে সেই সময় কিন্তু তিনি সরাসরি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন এবং তিনি বলেছিলেন যে এই রায় আসলে পুরো পৃথিবীতে একটি নজির স্থাপন করতে পেরেছিল। এর পাশাপাশি আমরা যদি একটু একেবারে শেষ মুহূর্তের সারসংক্ষেপ যদি একটু বলি, যে 12 ডিসেম্বর তিনি আসলে জুমার নামাজ শেষে ফিরবার সময় তাকে আসলে দুর্বৃত্তরা গুলি করে এবং রিকশায় তিনি গুলিবদ্ধ হন। পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়, সেখানে ওয়ান স্টপ ইমার্জেন্সি সার্ভিসে তার চিকিৎসা হয়, তিনি সে সময় গভীর কোমায় চলে যান। পরবর্তীতে তাকে নিয়ে আসা হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতাল এবং পরবর্তীতে 15 ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে নেওয়া হয় এবং সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য নেওয়ার পর কিন্তু পরবর্তীতে আজকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় আসলে তার মৃত্যু হয়। এই ছিল আমার কাছে নিউজ রুম থেকে সর্বশেষ। সাদিয়া, ফিরে যাচ্ছি আপনার কাছে স্টুডিওতে। রিশাদ, ধন্যবাদ আপনাকে।